নমস্কার। আজকে আমরা বিশাল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগের দিনকে আমরা বলেছিলাম যে 15 তারিখে আমরা আলোচনা করব যে নিজের গ্রহ প্রতিকার কিছুটা নিজেই কী করে করে নেওয়া সম্ভব হয়। তো আপনারা তো সবাই জানেন যে প্রতিকার করার জন্য বিভিন্ন রত্ন, দান, পূজাপাঠ, তন্ত্র মাধ্যমে করতে গেলে পরে যাগযজ্ঞ, এছাড়াও রুদ্রাক্ষ, মন্ত্রপাঠ, শেকড় বাকড় বিভিন্ন প্রসেস রয়েছে প্রতিকার করার। কিন্তু কিছু কিছু জানার বিষয় রয়েছে এমন যেটা জানলে পারে কিছুটা আপনি আপনার গ্রহের সমস্যাকে রিকভার করে ফেলতে পারবেন। তো আমরা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে আপনার জন্মছকের গ্রহরা আপনাকে সমস্যা তখন কম দেবে যখন আপনি জন্মছকটাকে বুঝবেন এবং জন্মছক কী বলছে সেই অনুপাতে কাজ করবেন। তো আমরা কথা না বাড়িয়ে অবশ্যই আলোচনায় চলে আসব। তবে দেখুন, আমি আলোচনা শুরু করার আগে প্রথমেই বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে সাবস্ক্রাইব কথাটি লিখেছি, সাবস্ক্রাইব করে দেবেন। জ্যোতিষশাস্ত্রে যারা স্টুডেন্ট তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব যে তোমরা একটু মনোসংযোগ দিয়ে অনুষ্ঠানটাকে দেখো এবং অনুষ্ঠানটিকে দেখে আরও নিজে কিছু আরও নতুন কিছু তথ্য বার করার চেষ্টা করো, যেটা কাজে লাগবে বা যেটা এই বিষয়টার সঙ্গে খাপ খাচ্ছে, মিলছে। তো আমরা কথা না বাড়িয়ে বিষয়টাকে নিয়ে আসবো। দেখুন, আমরা এখানটা লিখেছি 4 পুরুষার্থ: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে আমরা জানি যে 1, 5, 9, এই 1, 5, 9 ঘরগুলো হচ্ছে ধর্মের ঘর। 2, 6 এবং 10 এটা হচ্ছে অর্থের ঘর। 3, 7 11th হাউস কামের ঘর এবং 12, 4 এবং 8 এটা হচ্ছে মোক্ষের ঘর। তাহলে আমরা সর্বদা এটাও জানি যে ধর্মের সঙ্গে মোক্ষর একটা মিল রয়েছে। ঠিক আছে, এখানে মোক্ষ মানে বলতে চাইছে যে বিশেষ করে যে সমস্ত মানুষরা কিছু পাবার আশায় কাজ করে না, মানে যে সমস্ত মানুষরা নিঃস্বার্থভাবে কাজ করে, সেইটাই কিছুটা মোক্ষের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়। তো এই রকম কাজ তখনই সে করতে পারে যখন কোনো একজন মানুষ প্রচণ্ড ধার্মিক প্রকৃতির মানুষ হয়। এই সমস্ত গুণ সাধুদের মধ্যেও অনেক বেশি দেখতে পাওয়া যায়। তাহলে ধর্মের সঙ্গে মোক্ষের কিন্তু একটা মিল রয়েছে। যখন আপনি ধর্মকে অনেক বেশি জেনে যাবেন তখন কিন্তু আপনি কাজ করে তার ফলের আশা করবেন না। আপনি কিন্তু সেই যে একটা আপনার ভেতরে একটা মানসিকতা এমন তৈরি হবে যে আমি কাজ তো করছি কিন্তু কি পাবো না পাবো আমি জানি না, ভগবান আমাকে যেটা দেবে ওটাতেই আমি সন্তুষ্ট। তখন এইটা কিন্তু ধর্মের অনেক বড় একটা স্টেজে কিন্তু আপনি পৌঁছে গেছেন। তখন কিন্তু আপনি আস্তে আস্তে করে মোক্ষের দিকে এগোচ্ছেন। আবার কাম হচ্ছে কামনা বা মনের ইচ্ছা, তাই না? কামের সঙ্গে একটা অর্থের মিল রয়েছে, কিন্তু অর্থের একটা মিল রয়েছে, কারণ অর্থই একমাত্র আমাদের মনের ইচ্ছাকে পূরণ করতে পারে। তো এই কথাটাকে আপনি আগে মাথায় রাখুন, এইটা অনেক বড় কাজে থাকবে। এটাকে তো মানুষ ইউজই করে না। একটা রাশিকে যখন আমরা রাশির বৈশিষ্ট্য বিচার করি তখন আমরা বলি চর, স্থির, দ্বিস্বভাব বলি, কখনো আমরা বলছি পুরুষ স্ত্রী রাশি। তো এইগুলো অবশ্যই কিছু কিছু জায়গায় তো কাজে লাগে, কিন্তু সব থেকে বেশি কাজে লাগে ধর্ম, অর্থ, এই 4 পুরুষার্থ। কারণ আগের জন্মে, পূর্বজন্মের আপনার ধার্মিক কার্যকলাপের মাধ্যমে যেই ফলটা আপনি পেয়েছিলেন সেই ফলটার প্রতিরূপ সমান এই জন্মে আপনি ধর্মের ঘরের মধ্যে গ্রহগুলো পেয়েছেন। কথাটাকে বুঝলেন? পূর্বজন্মে আপনার ধার্মিক কাজকর্মের উপর ডিপেন্ড করে যে ফল তৈরি হয়েছিল সেই ফলের প্রতিস্বরূপ এই আপনি ধর্মের ঘরের মধ্যে গ্রহ পেয়েছেন। তাহলে এইখানে যে গ্রহগুলো আপনি পেয়েছেন এই গ্রহগুলো কিন্তু আপনার ধার্মিক কাজের জন্য এখানে এসেছিল, পূর্বজন্মের ধার্মিক কাজের জন্য। ভালো করে বুঝুন। এইবারে এই গ্রহগুলো যে ধার্মিক কাজের জন্য এসেছিল, তো এই গ্রহগুলোকে আপনি যদি ধার্মিক কাজেতেই কাজে লাগান তাহলে এরা খুব বেশি বেশি ভালো ফল দেবে।
কিন্তু এই গ্রহগুলোকে যদি আপনি কামনার জন্য কাজে লাগান, কামনা, তাহলে এই গ্রহগুলোর সঙ্গে কামনার কথাটা ঠিক ম্যাচ হচ্ছে না। তখন এই গ্রহগুলো এই কামনাকে পূরণ করতে একটু ইতস্তত বোধ হয়ে যায়। এই জন্য দেখবেন ধর্মের ঘরে যে গ্রহ রয়েছে সেই গ্রহের কাজ না করে সেই গ্রহ দ্বারা আপনি যদি বেশি বেশি অর্থ উপার্জন করার চেষ্টা করেন, ওই গ্রহটির নিয়ম শৃঙ্খলাকে না মেনে, তখন আপনি হয়তো অর্থ উপার্জন করেন কিন্তু সেই অর্থ কোনো না কোনো দিকে কিন্তু ব্যয় হয়ে যায়, বা যতটা অর্থ উপার্জন হয় ততটা অর্থ নিয়ে আপনি স্যাটিসফাই হন না। খুব স্টেপ বাই স্টেপ কথা বুঝুন। কথা আমার যদি না বোঝেন, কোনো একজন ভদ্রলোক কমেন্ট করেছে যে কথাকে মাথা মুন্ডু কিছুই বুঝছে না, বলছে স্যার আপনার হাতে তো এতগুলো আংটি রয়েছে, তার মানে আপনার কত গ্রহ খারাপ। মানে বাতকে বাতাঙ্গার। আমি কি বলছি, টপিককে বুঝুন। আমার হাতে কি রয়েছে এটাকে বড় কথা নয়, কথা হচ্ছে এখানটায় বুঝুন, ঠিক আছে? তো আমার বক্তব্য হচ্ছে যে আমার বক্তব্যকে বুঝুন। এইবার ধরুন আমি একটা কথার কথা বলছি, যে ধরুন আপনার এই মেষ রাশি, এই সিংহ রাশি, এই ধনু রাশি, এর মধ্যে যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেই গ্রহটা যেই ভাবেরই মালুক হোক, কিন্তু ওই গ্রহটা রিলেটেড যদি আপনি কোনো ধার্মিক অনুষ্ঠান করেন বা ধার্মিক ক্রিয়াকলাপ করেন, তাহলে ওই গ্রহটি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে, যার জন্য ওই গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবটা আপনার ভালো ফল পেতে শুরু করে যাবে। খুব ভালো করে আবার বোঝাচ্ছি। এই মেষ, সিংহ, ধনু রাশির মধ্যে যেই গ্রহ থাকুক, সেই গ্রহটি যেই ভাবের অধিপতি হোক, সেই ভাবের অধিপতির ফলটি আপনি আরও বেশি করে পাবেন, বা আরও কম করাতে পারেন। যদি অশুভ গ্রহ হয় তাহলে কম করাতে পারেন। তখন পারেন যখন এই গ্রহগুলোকে সন্তুষ্ট করতে পারবেন। এই গ্রহগুলো সন্তুষ্ট হয় ধার্মিক ক্রিয়াকলাপের মাধ্যমে সন্তুষ্ট হয়। তাহলে পারে এই ঘরে মনে করা যাক বৃহস্পতি রয়েছে, মনে করা যাক যে ধর্মের ঘরের মধ্যে বৃহস্পতি এসে গেছে, তাহলে পারে বৃহস্পতিকে, বৃহস্পতি হচ্ছে পূজা পাঠের কারক গ্রহ, পুরোহিতকে নির্দেশ করে। বৃহস্পতি হচ্ছে কি, যে কোনো আমরা যেটাকে বলি যে কোনো পূজা পাঠ, যে কোনো জ্ঞানমূলক কাজ, যে কোনো সুপরামর্শ। তাহলে এইখানে ধরুন বৃহস্পতি কোনো বিভাবের অধিপতি, আমি কি বলছি, এইখানকার বৃহস্পতি কোনো ঘরের অধিপতি হতে পারে, কিন্তু আপনি যেহেতু সেই বৃহস্পতিতে ধর্মের ঘরে আছে, আপনি মানুষকে সুপরামর্শ দিন, আপনি গরিবদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন, বিশেষ করে ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ যারা, তাদেরকে আপনি সম্মান করুন, বাড়ির বয়স্ক যে সমস্ত ব্যক্তি তাদেরকে আপনি রেসপেক্ট করুন, এরকমভাবে বৃহস্পতিকে ভালো করুন। তাহলে দেখবেন এই ধর্মের ঘরের মধ্যে বৃহস্পতি বসে থাকার জন্য এই বৃহস্পতি যেই ভাবেরই অধিপতি হোক, সেই ভাবের কিন্তু ফলকে সুন্দর করে আরও ভালো করবে। ধরুন এইবার ধর্মের ঘরে আপনার বৃহস্পতি বসে রয়েছে, মনে করা যাক, কিন্তু আপনি বড়দেরকে প্রচণ্ড ঠকাচ্ছেন বা ভুল বা খারাপ ব্যবহার করছেন, আপনি পূজা পাঠকে মানেন না, আপনি ধরুন জ্ঞানকে, প্রকৃত জ্ঞানকে সম্মান দেন না, আপনি যেই মানুষের কাছে কিছু শেখার রয়েছে তাকে আপনি ব্যঙ্গ করছেন, ঠিক আছে, ধরুন এরকম একটা ব্যাপার। তো যদি এরকম হয়, তাহলে এই বৃহস্পতি যেই ভাবের অধিপতি হবে সেই ভাবকে নিয়ে আপনাকে টেনশান দেবেই দেবে 100%, জেনে রাখুন। তাই এই বৃহস্পতিকে ভালো করতে গেলে পোখরাজ পড়লেই যে হয়ে যাবে তা নয়, আপনার ব্যবহারের মাধ্যমে এই বৃহস্পতিকে আপনি ভালো করে ফেলতে পারেন, যেহেতু এটা ধর্মের ঘরে রয়েছে। এবার ধরুন মনে করা যাক আমি যখন জ্যোতিষ পড়াই তখন তো আমি আরও বিষয়গুলোকে ভালো করে বোঝাই। তো ধরুন এই ধর্মের ঘরেতে বৃহস্পতি নয়, ধর্মের ঘরে ধরুন মনে করা যাক শনি বসে রয়েছে, একটা কথার কথা বলছি, ধরুন এই ধর্মের ঘরটা মেষ রাশির ঘর, এখানে শনি বসে রয়েছে, শনি নিচস্থ মানে কমজোর। তো অটোমেটিক্যালি শনি যদি আপনার ক্ষেত্রে ভালো গ্রহ হয়, যোগকারী গ্রহ হয়, তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজার বলবে কি আপনি নীলা পড়ুন। তবে নীলার এখন বর্তমান সময়ে তো দাম আছে। তখন আপনি কি করবেন, যেহেতু এই শনিটি ধর্মের ঘরে এসছে, মানে পূর্বজন্মের কর্মফল থেকে যেই ফল আপনি প্রাপ্তি করেছেন তার ফলস্বরূপ এই ধর্মের ঘরে শনি এসছে। তাহলে পারে এই শনির আপনি যদি ধার্মিক অনুষ্ঠান করেন, শনির ধার্মিক অনুষ্ঠান কি, আমি বারবার ধরে বলছি
যে অবশ্যই ধর্ম এক প্রকার ওরকম যে তুলসীর মালা দিয়ে হরে কৃষ্ণ করতে করতে চলে গেলাম, এটাও এক ধরনের ধর্ম, অবশ্যই তারাও ধার্মিক মানুষ। কিন্তু শনির ধর্ম হচ্ছে অন্য টাইপের ধর্ম। শনির ধর্ম হচ্ছে সৎ কথাবার্তা বলা, মানে সঠিক কথাবার্তা বলা, মিথ্যে কথা কম বলা, মানুষকে ভুলভালভাবে না ঠকানো, এবং গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়ানো। এছাড়াও কিন্তু নিজের কর্তব্য, নিজের ডিসিপ্লিন এবং নিজের পরিশ্রমকে সবসময় বজায় রাখা, এইগুলোকে ধর্মের কথা বলা হচ্ছে শনির জন্য। এইগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনি দেখবেন 100%, যদি 100 জনের মধ্যে একজন পালন করে, এইখানে থেকে নিচস্থ হয়ে শনি আপনাকে সব থেকে ভালো ফল দেবে। কারণ শনির সঙ্গে ধর্মের কানেকশন, আপনি ধর্মের পথে রয়েছেন। কি বললাম, যখন ধর্মের পথে থাকবেন এই শনিটা কিন্তু আপনাকে সব থেকে ভালো ফল দিতে শুরু করে দেবে। এবার ধরুন, এবার আর একটা জিনিস করছি, যখন আপনি ধর্মের কাজ চিরকাল ধরে করে যাবেন, তখন চিরকাল ধরে এই ধর্মের ঘরে শনি বসে থাকার জন্য আপনাকে চিরকাল পজিটিভ ফল দিয়ে যাবে। কিন্তু আমরা দু রকমভাবে এই ধর্মের ঘরটাকে ডিফাইন করব। প্রথমে দেখুন, আমরা জানি মেষ রাশি ধর্মের ঘর, বৃষ রাশি, এই সিংহ রাশি ধর্মের ঘর, এবং ধনুরাশি ধর্মের ঘর। আর একটা হচ্ছে এই যে মহারাশির প্রথম, পঞ্চম, নবম ঘর ধর্মের ঘর, আর একটা হচ্ছে আমার লগ্ন পঞ্চম নবম, এটাও হচ্ছে আমার ধর্মের ঘর। এই ধর্মের ঘরের মধ্যে যখন গ্রহ আসে, এই আমার লগ্ন পঞ্চম নবম এই ঘরগুলো যখন গ্রহ চলে আসে, তখন কিন্তু সেই গ্রহগুলো আমার শুধুমাত্র আমার কর্ম নয়, এছাড়াও কিন্তু আমার পারিবারিক কর্ম, পূর্বপুরুষের সমস্ত রকমের মানে পাপ পুণ্যের হিসাব থেকে কিন্তু এই লগ্ন পঞ্চম নবমে গ্রহ আসে। তাহলে এই লগ্ন পঞ্চম নবমের মধ্যে যেই গ্রহ এসেছে, যেই গ্রহটি আপনার লগ্ন পঞ্চম নবম ঘরে আছে, সেই গ্রহটির জন্য যখনই আপনার লগ্ন পঞ্চম নবমের ফল পেতে অবশ্যই প্রয়োজন হয়ে পড়বে। ধরুন পঞ্চম, অর্থাৎ লগ্নের পঞ্চম ঘরে মনে করা যাক কোনো গ্রহ আছে, মনে করা যাক রাহু রয়েছে লগ্নের পঞ্চম ঘরে। ভালো করে বুঝুন আমি কথাকে কি বলতে চাইছি, এটা যে কি ব্যালেন্স করে আপনার আন্দাজা নেই। যদি কথাকে ধরে নেন তাহলে আপনি দেখবেন যে কি হয়ে যাবে। এই সূত্র কেউ আপনাকে বলবে না, ঠিক আছে? আমি আপনাকে বলে দিলাম। দেখুন, ধরুন এটা খুব ছোট ছক হয়ে গেল, দাঁড়ান ছকটা দেখা যাচ্ছে একটু দেখিনি, হ্যাঁ এইখানটায় করছি, হ্যাঁ আপনি দেখবেন কি হচ্ছে, দেখবেন। এটা জানলে পরেও কেউ বলবে না, আর অর্ধেক লোক তো জানেই না, ছেড়ে দিন। ধরুন আপনার বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, মনে করা যাক আপনার লগ্নের পঞ্চম ঘরে রাহু রয়েছে, তাহলে পঞ্চম ঘর প্রেমের ঘর। কি প্রেমের ঘরের মধ্যে রাহু এসে আপনার প্রেমকে সমস্যা দেবে। এইবার ধরুন আপনি একটা কোনো মেয়েকে সত্যিকারের ভালোবেসে ফেলেছেন, কিন্তু সেই মেয়েটা আপনার সঙ্গে ছলকপটতা করছে, মনে করা যাক, তাহলে রাহু আপনাকে পঞ্চম ঘরে প্রেমের ঘরে বসে রাহু কিন্তু ছলকপটতা করাচ্ছে। যখনই আপনি এই পঞ্চম ঘর, মানে এটা কিন্তু আপনার ধর্মের ঘর, তাই না? পঞ্চম ঘরটি যখনই আপনি ধর্মকে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করবেন এবং এই রাহুকে ধর্মের মাধ্যমে ড্যামেজ করবেন, তাহলে রাহুকে ধর্মের মাধ্যমে ড্যামেজ করা মানে হচ্ছে কীরকম, যদি যে সমস্ত লোকরা নোংরা পরিষ্কার করে তাদেরকে কিছু অর্থ দান করে দেওয়া, তাদেরকে সাহায্য করার চেষ্টা করা, তাদেরকে আশ্বাস দেওয়া, যদি আপনার কাছে কিছু পয়সা কড়ি থাকে যে এই তোমার ছেলে বা মেয়ে কী করছে, তাদের পড়াশোনা করার জন্য কিছু অল্প পয়সা যদি দরকার পড়ে তুমি আমাকে বলো, আমি তোমার ছেলে মেয়েকে খাতা পেন কিনে দেবো, এরকম। বা হয়তো যে সমস্ত ডোম ম্যাথররা রয়েছে তাদেরকে একটা করে ডোম, দেখবেন অনেক শ্মশানের পাশে ডোমের বউ টৌরা বসে থাকে, তাদেরকে একটা করে কাপড় দিয়ে দিলেন বা একটা করে শাল বা চাদর দিয়ে দিলেন। যখনই রাহু সম্পর্কীয় ধর্মের কাজ করতে শুরু করবেন, এই পঞ্চম ঘরে রাহু থেকে কোনো ক্ষমতা রাহুর থাকবে না যে আপনাকে ড্যামেজ করবে, আপনার প্রেমকে ড্যামেজ করবে। কীরকমভাবে, এইটাকে শেখার বিষয় রয়েছে। আমি শুধু ধর্মের কথা নিয়ে বোঝাচ্ছি, এটাকে আপনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষের দিকে লাগাবেন। এবার ধরুন অর্থের ঘরেতে আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে দিচ্ছি, কারণ কথা অনেক বেড়ে যাবে। অর্থের ঘরেতে ধরুন আপনার কোনো গ্রহ বসে রয়েছে, সেই গ্রহটা ধরুন 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 আমার একজন প্রিয় বন্ধু রয়েছে, দাদা, তো ওনার নাম হচ্ছে বাসুদা।
তো বাসুদার কথাই আমি বলবো, ঠিক আছে? আমার কথা ওরা ছকটা মনে পড়ে যাচ্ছে, তো উনিও অবশ্যই দেখছেন আমার অনুষ্ঠান, তো ওনাকেও একটু বোঝাই দিচ্ছি। দেখুন লগ্ন এখানে বৃষ লগ্ন ছিল ওনার, এবার ওনার বৃহস্পতি এখানে বসে রয়েছে, তাহলে এই ঘরটা কি অর্থের ঘর, বৃহস্পতিকে অষ্টমপতি, তাহলে অষ্টমপতি লগ্নে যদি চলে আসে তাহলে পরে অনেক পজিটিভ পজিটিভ গুণ তৈরি হয়, কিন্তু এই অষ্টমপতি যদি একটু পীড়িত হয় তাহলে এই মানুষটি শরীরে রোগ দিয়ে দেবে। তাহলে এই বৃহস্পতি কোথায় বসে রয়েছে? অর্থের ঘরে। তাহলে অর্থের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, কখন রোগ দেবে এই বৃহস্পতি? যখন এই লগ্ন মানে শরীর, এই শরীরের পেছনে অর্থ খরচ করবে না, অর্থাৎ শরীরকে ভিটামিন দেওয়া, শরীরকে পুষ্টি দেওয়া, শরীরের প্রতি যত্ন রাখা, টেনশন না নেওয়া, এইগুলো যখন সে করবে না তখন এই বৃহস্পতি সহজেই তাকে রোগ দেবে। কিন্তু এই অর্থের ঘরকে যদি সে কাজে লাগায়, অর্থাৎ ভালো খাওয়া দাওয়া করা, ভালোভাবে নিজের নিজের পেছনে, সবার পেছনে তো অর্থ খরচা করছেন, কিন্তু নিজের পেছনে একটু অর্থ খরচা করা, একটু অর্থ খরচা করা মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া টাওয়া, পুষ্টিকর খাদ্য খাওয়া, এবং বিশেষ করে হচ্ছে যে অর্থের জন্য বেশি টেনশন না করা। হ্যাঁ, এই ব্যাপারগুলো যখন করবে তখন বৃহস্পতি একে খুব বেশি ফল খারাপ দিতে পারবে না। এই রকম বিষয়গুলো বলতে চাইছি আমি। এইবারে দেখুন, এবারে আরও একটি কথাকে ভালো করে বুঝে নিন, আপনার ডেভেলপ হবেই হবে। যখন আপনি জ্যোতিষ শিখবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে কি কি বিষয় হতে পারে এই অ্যাস্ট্রোলজির মধ্যে, সব আমি শিখিয়ে দেব। ধরুন ধরুন এই যে এইটা আমি করেছি, এটার মানেটা কি বোঝাচ্ছি। এই যে অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানটি কিন্তু আবার 2-3টে পার্টে করব, কারণ একটি অনুষ্ঠানের মধ্যে যদি আমি এই ধর্ম অর্থ কাম মোক্ষ বোঝাই তাহলে পারে কিন্তু এই 40 মিনিট 35 মিনিটের অনুষ্ঠান হয়ে যাবে, ওটা আবার খুব একটু সমস্যার হয়ে যাবে। এবার দেখুন আপনি কত সহজে ইমপ্রুভ করবেন। দেখুন পূর্ব, এটা পূর্ব ইস্ট, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, এরকমভাবে আমাদের ছক আছে। এবার আপনার লগ্ন কোথাও হতে পারে। এইবার আপনি দেখুন আপনাকে সব থেকে বেশি সফলতা দেয় বা লাভ দেয় কোন গ্রহ, বিশেষ করে সেটা একাদশপতিটা কিন্তু সব থেকে বেশি আপনাকে লাভ দেয়, আর লগ্নপতি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্রের মতে। যদি একাদশপতি এবং লগ্নপতি এই দুটো সব থেকে লাভ দেওয়ার গ্রহ, এই দুটোর মধ্যে কম্পেয়ার করা হয় তাহলে লগ্নপতি সব থেকে বেশি মানে পজিটিভ গ্রহ যে আপনাকে লাভ করিয়ে দেয়। তাহলে আপনি দেখুন আপনার জন্মছকের মধ্যে লগ্নপতি কোথায় আছে। আবার কি বললাম, দেখুন আপনার জন্মছকের মধ্যে লগ্নপতি, লগ্ন নয় লগ্নপতি কোন ঘরে আছে। ঠিক আছে, আপনি এটা ইস্টের ঘর না সাউথের ঘর না ওয়েস্টের ঘর না নর্থের ঘর আপনি খুঁজে বার করুন। আপনি এখানে এরকম করে ইস্ট দেখুন, ইস্ট মানে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর, এরকম করে আপনি ঘরটাকে সাজিয়ে নিন। এবার আপনি দেখুন আপনার লগ্নপতি কোন ঘরে আছে। এবার সেই ঘরটা কি সাউথের ঘর, সেই ঘরটা কি ওয়েস্টের ঘর, সেই ঘরটা কি নর্থের ঘর, না সেই ঘরটা ইস্টের ঘর, এটাকে আপনি নির্বাচন করুন। আপনি অবাক হয়ে যাবেন এই কথাটা শুনে। এবার আপনি নির্বাচন করে নিলেন লগ্নপতি অমুক ঘরে আছে, পূর্ব ঘরে আছে না উত্তরের ঘরে না দক্ষিণের ঘরে, না কোথাও আছে। ঠিক আছে, ধরুন লগ্নপতি কেন বলো, আপনার যেই বিষয় নিয়ে সমস্যা, আপনার অর্থ সম্পর্কীয় সমস্যা, যদি তাহলে অর্থের অধিপতি কোন ঘরে আছে দেখুন। আপনার বিবাহিত জীবন নিয়ে সমস্যা, বিবাহের অধিপতি মানে সপ্তমপতি কোন ঘরে আছে দেখুন। মনে করা যাক আপনার প্রেম নিয়ে সমস্যা, তাহলে প্রেমের অধিপতি পঞ্চমপতি কোন ঘরে আছে দেখুন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মধ্যে। আপনি সোজাসুজি একটা আমার কথাকে মেনে নিন, কোনো কামাখ্যা নয়, কোনো তারাপীঠ নয়, কোনো মহাকাল নয়, কোনো অমরনাথ নয়, আপনার বাড়ি থেকে ওই যে দিকটা বেরোচ্ছে, ওই যে দিকটা আপনার বাড়ি থেকে ওই দিকে যেই মন্দির আছে, আপনার বাড়ি থেকে ওই দিকটায় যেই মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে যে দেবী বা দেবতা আছে তার কাছে গিয়ে আপনি প্রবলেমটা সলভ হবার জন্য প্রার্থনা করুন। দেখুন সেই দেবতাই আপনার কথা শুনে নেবে। কোনো বড় বড় তীর্থযাত্রায় যেতে হবে না, হ্যাঁ অবশ্যই যেতে পারেন, পয়সা থাকলে পরে অবশ্যই যাবেন, কিন্তু আপনার সমস্যার জন্য আপনি প্রথমে দেখুন আপনার যেই ভাব সংক্রান্ত সমস্যা আসছে সেই ভাবের অধিপতি পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর এই কটা ঘরের মধ্যে কোন ঘরে আছে।
এইবারে ধরুন আপনি পেলেন দক্ষিণ ঘরে আছে, দক্ষিণ দিকে, তাহলে আপনি আপনার বাড়ি থেকে দক্ষিণ দিকের কোনো মন্দিরে, যে কোনো মন্দিরে সেইখানে চলে যান, গিয়ে যে দেবতা আছে তার কাছে আপনি প্রার্থনা করুন, 3বার প্রার্থনা করুন, গিয়ে 3বার প্রার্থনা করুন, ঠিক আছে? এবারে স্বাভাবিক ব্যাপার, যদি কালী মন্দির হয় তাহলে শনি মঙ্গলবার করে 3বার, 3টে শনিবারে যাবেন, তাই না? যদি শিবের মন্দির হয় তাহলে 3টে সোমবার যাবেন, এটা কমন সেন্সের ব্যাপার। আপনি তার কাছে গিয়ে প্রার্থনা করুন, দেখুন আপনার প্রবলেম মিটে যাবে। আপনার অর্থের অধিপতি, আর্থিক সমস্যা, অর্থের অধিপতি কোন ঘরে আছে দেখুন, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর। আপনার বাড়ি থেকে সেই দিকে যেই দেবদেবী আছে, পাড়ার মধ্যে অনেক ছোটোখাটো মন্দির থাকে না, যেই দেবদেবী আছে তার কাছে গিয়ে আপনি অর্থের প্রার্থনা করুন, দেখুন আপনার অর্থ আস্তে আস্তে করে অর্থের জায়গাটা ঠিক হতে শুরু হবে এবং আস্তে আস্তে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। এইটা তো আমি বললাম, আমি এই সমস্ত বিষয় নিয়ে অনেকগুলো করে ভিডিও করব, কারণ একটা ভিডিওর মধ্যে অনেকক্ষণ ধরে বকর বকর করা একটুখানি টাফ হয়ে যায় আমার ক্ষেত্রে। তো বিষয় হচ্ছে যে এটা 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 অনেক বড় চ্যাপ্টার, এবং যদি আপনি বুঝে নেন এটা, তাহলে আপনি নিজের প্রতিকার নিজে করতে পারবেন। আজকে যা যা কথা আমি বললাম, যদি এই কথাগুলোকে মাথায় রাখেন, তাহলেই তো আপনি নিজের প্রতিকার নিজে করে ফেলতে পারবেন অনেকটা। যদি প্রতিকার করে মানুষের জীবনকে 60% ডেভেলপ করে দেওয়া যায়, তাহলে এই যে আমি নিয়ম বললাম, এইটা নিয়ম পালন করে কমসে কম 30% তো আপনি ভালো করে ফেলবেন, 100%। তাই অবশ্যই অ্যাস্ট্রোটিপস দেখতে থাকুন। এবং 15 তারিখ আজকে, তো আজকে হয়তো অনুষ্ঠানটা দেবো, তারপরে হয়তো একটু ব্যস্ত হয়ে যাব, তখন হয়তো ওইরকম লাগাতার অনুষ্ঠান দিতে পারবো না, খাপছাড়া হয়তো 1-2টো আসবে। তো পরের মাসে আবার তো প্রতিদিন দেখা হবে। তো অবশ্যই অনুষ্ঠানটিকে বুঝুন, এবং অনুষ্ঠানটি কেমন লাগলো, আপনার যুক্তির সঙ্গে কি আমার কথাবার্তাগুলো মিলছে, মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এবং যদি আপনার কোনো বক্তব্য থাকে অবশ্যই লিখে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন কিন্তু, ঠিক আছে? এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, নমস্কার।